ভাবুন তো, ভারতের এমন এক কোম্পানি যার জন্ম হয়েছিল মাত্র 90 টাকার একটা ছোট্ট ল্যাবে, আর আজ সেই কোম্পানিটায় দাঁড়িয়ে আছে প্রায় 90,000 কোটি টাকার মাথায়। 2 শতাব্দী পার করে ব্রিটিশ আমল থেকে স্বাধীন ভারত, দুর্ভিক্ষ, রোগ, দুর্যোগ সব পেরিয়েও একটি ব্র্যান্ড টিকে আছে শুধু একটা জিনিসে, যেটা হলো ট্রাস্ট। এই গল্প কোনো সাধারণ গল্প নয়, এটা একটা বিদ্রোহ, একটা প্রতিশোধ আর একটা সার্ভাইভালের গল্প। যখন নামমাত্র ওষুধ মানেই ছিল মৃত্যু, আর যখন ডাক্তার মানেই ছিল বিলাসিতা, ঠিক তখন একজন মানুষ সিদ্ধান্ত নিলেন মানুষের জীবন আর ভাগ্যের ওপর ছেড়ে দেব না, এবং সেই সময় তিনি গড়লেন ডাবরকে। আজ আমরা যাচ্ছি সেই গল্পের গভীরে, কিভাবে মাত্র 90 টাকা থেকে 90,000 কোটি টাকার কোম্পানি হয়ে গেল ডাবর, আর ডাবর কেন আজও 140 বছর পরেও কোনো পতন দেখেনি। কিভাবে একটি কোম্পানি ভারতের হেলথ কেয়ারের ডিএনএ কে বদলে দিয়েছে, সেটাই আমরা আজকে দেখব। আর কেন তারা আজও ভারতীয় বাজারের আনডিসপুটেড কিং। আপনি এখন দেখতে চলেছেন ভারতের সবচেয়ে পুরনো এফএমসিজি সাম্রাজ্যের অন্ধকার দিক এবং উজ্জ্বল দিকটিকে। ওয়েলকাম টু দ্য রাইজ অফ ডাবর, ফ্রম 90 রুপিস টু 900 crore। সালটা 1884। কলেরা, ম্যালেরিয়া এবং টাইফয়েডে আক্রান্ত গরিব মানুষ। সেই সময় ডাক্তারের পরিমাণও কম আর ওষুধের পরিমাণও কম। এই সময় এমন এক ডাক্তার এসকে বর্মন নিজের পেশাকে বানালেন মিশন। হাসপাতাল নয়, তিনি জঙ্গল থেকে ভেষজ সংগ্রহ করতেন এবং সেই ভেষজ দিয়ে আয়ুর্বেদিক ওষুধ বানিয়ে মানুষের বাড়িতে বাড়িতে যেতেন। আর তিনি তার আয়ুর্বেদের জ্ঞানকে ব্যবহার করে বের করতেন নতুন নতুন এক একটা আয়ুর্বেদিক ওষুধের ফর্মুলা। আর মানুষ তাকে ভালোবেসে ডাকতো ডাক্তার বর্মন নামে। আর এই ডাবর নামটা এসেছে এই দুটো শব্দ থেকে, ডাক্তারের ডিএ আর বর্মনের বিইউআর, মানে ডিএ প্লাস বিইউআর ইজিক্যাল টু ডাবর। ডাক্তার এসকে বর্মন কোনো ব্যবসা করেননি, তিনি মানুষকে বাঁচাতে শুরু করেছিলেন। 1984 সালে ডাবরের জন্ম হয়। ডাক্তার বর্মন তার ছোট্ট ঘরকে ল্যাব বানালেন। 1919 সালে ডাবরের প্রথম ফ্যাক্টরি দেওয়া হয়। তার ছেলে চিত্তরঞ্জন বর্মন ইন্ডাস্ট্রিয়াল গ্রেডে ওষুধ তৈরি করতে শুরু করেন। আর 1930 থেকে 1950-এর মাঝখানে ডাবর হয়ে ওঠে স্বাস্থ্যের ব্র্যান্ড। ডাবর তখন ইন্ডিয়াতে আয়ুর্বেদিক ওষুধের প্রতীক হয়ে যায়। 1970-এর সময় তারা কনজিউমার প্রোডাক্ট লঞ্চ করে। তারা শুধু ওষুধ নয়, তারা এফএমসিজি মার্কেটেও ঢোকে। তখন তারা হজমোলা, ডাবর আমলা, ডাবর লাল, দান্ত মাজান এই সময় তারা তৈরি করতে শুরু করেন। 1990 থেকে 2000 সালের মধ্যে তারা মডার্নাইজেশন করে, যেমন তারা রিয়েল জুস লঞ্চ করে, ভাটিকা শ্যাম্পু লঞ্চ করে, হেয়ার কেয়ারের জন্য প্রোডাক্ট বের করে, ডাবর হানিকে লঞ্চ করে, গ্লুকন্ডি লঞ্চ করে। আর এক কথায় বলতে গেলে তারা তাদের প্রোডাক্টের রূপ বদলে ফেলে। 2010 থেকে 2024 সালের মধ্যে তারা প্রায় 90,000 কোটি টাকার একটা এম্পায়ার তৈরি করে ফেলেছে। একটা ঘর থেকে শুরু হয়েছিল ডাবর, আর আজ প্রায় 120টি দেশে ডাবরের প্রোডাক্টকে পাওয়া যায়, যেখানে কোলগেট এবং পিএনজি বা নেসলেদের পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে, বা তারা পৌঁছাতেই পারেনি এখনও অনেক দেশেই। আর ডাবরের এতটা গ্রো করার একটাই কারণ তারা আয়ুর্বেদিক ব্র্যান্ডকে গ্লোবাল ব্র্যান্ড বানিয়েছে ট্রাস্ট দিয়ে। দেখুন, ডাবর মানে চ্যবনপ্রাশ, ডাবর হানি, রিয়েল জুস, হজমোলা, আমলা হেয়ার অয়েল, ডাবর রেড টুথপেস্ট। আর এই জিনিসগুলো ছাড়াও তাদের লিস্টে রয়েছে প্রায় 250টি পণ্য। কিন্তু সবার ওপরে তারা রেখেছে বিশ্বাস আর বৈজ্ঞানিক আয়ুর্বেদকে। আর এই সমীকরণটাই গড়ে তুলেছে তাদেরকে ভারতের অন্যান্য এফএমসিজি ব্র্যান্ডগুলোর মধ্যে এক অন্যতম ব্র্যান্ড। দেখুন, ডাবর কেন এত সফল হলো? তাদের সফলতার পিছনে প্রধানত রয়েছে 4টি কারণ। প্রথম কারণ হলো আয়ুর্বেদ। দেখুন, তারা আয়ুর্বেদকে বৈজ্ঞানিক আয়ুর্বেদ বানিয়েছে, আর এটাই তাদের সব থেকে বড় মাস্টার স্ট্রোক। ডাবর ইজিক্যাল টু সায়েন্টিফিক আয়ুর্বেদ, আর এইটাই গেম চেঞ্জার। দ্বিতীয় হলো তাদের ডিস্ট্রিবিউশন পাওয়ার। তারা তাদের ডিস্ট্রিবিউশন পাওয়ারকে এতটাই স্ট্রং বানিয়েছে যে ভারতের কোনো প্রত্যন্ত ছোট্ট গ্রামের দোকানে গিয়েও যদি আপনি দেখেন ডাবরের প্রোডাক্টকে খোঁজ করেন, তাহলে ঠিক আপনি অবশ্যই ডাবরের প্রোডাক্ট একটি পেয়েই যাবেন। আর তৃতীয় হলো ডাইভার্সিফিকেশন। ডাবর শুধু ওষুধ বানায়নি, তারা এফএমসিজি বাজারে ঢুকেছে। জুস, হেয়ার অয়েল, শ্যাম্পু, ডেন্টাল কিট এবং ওয়েলনেসের প্রত্যেকটা ক্যাটাগরিতে তাদের ডমিনেন্স রয়েছে। আর চতুর্থ হলো ফ্যামিলি ভ্যালুস প্লাস প্রফেশনাল ম্যানেজমেন্ট। দেখুন, ফ্যামিলি মানে ইমোশন, আর ম্যানেজমেন্ট মানে এফিসিয়েন্সি। আর এই কম্বোটাই ডাবরকে আজ অবধি স্টেবল রেখেছে। একসময় ভারতীয় এফএমসিজি বাজার ছিল শান্ত, কিন্তু সময়ের সাথে সাথে ভারতের এফএমসিজি বাজারেও এলো ঝড়। বিভিন্ন ব্র্যান্ড আসতে শুরু করলো, ডাবরকে কম্পিট করতে শুরু করলো। যেমন প্রধান উদাহরণ হলো পতঞ্জলি। নতুন নতুন ব্র্যান্ড ভারতীয় বাজারে আসার পর তারা প্রতিযোগিতা শুরু করলো ডাবরের সাথে। কেউ দিল নতুন ফর্মুলা, কেউ লাগলো নতুন প্যাকেজিং, আর কেউ লাগলো নতুন দাম। তখন ডাবরের কাছে দুটো রাস্তা ছিল। প্রথমটা হলো পুরনো লেগেসি ধরে বসে থাকা, আর না হলে ডাবরকে নতুন রিব্র্যান্ডিং করে আগিয়ে চলা। তারা দ্বিতীয় রাস্তাটা বেছে নিল। তারা তাদের বিজ্ঞাপনকে বদলালো, নতুনভাবে প্যাকেজিং শুরু করলো। যেমন ধরুন, রিয়েল জুস দিয়ে তারা পেপসি টাইপের মার্কেট মানে সফট ড্রিঙ্কের মার্কেটে ঢুকে গেল। রেড টুথপেস্ট দিয়ে কোলগেটকে চ্যালেঞ্জ করলো, আর ডাবর হানি দিয়ে নতুন একটা ক্যাটাগরি তৈরি করলো। আর তারা গোটা মার্কেটকে বুঝিয়ে দিল যে তারা কথা বলে কাজ করবে না, বরং কাজ করে কথা বলবে।
আর এইটাই ছিল ডাবরের অ্যাটিটিউড, নয়েজ নয়, ডমিনেন্স। একজন সাধারণ আয়ুর্বেদিক চিকিৎসক ভারতের সবচেয়ে বড় এফএমসিজি ব্র্যান্ডকে বানিয়ে ফেলেন। আর এখান থেকে আমরা একটা জিনিসই শিখতে পারি, শুরুটা ছোট হলেও সমস্যা নেই যদি উদ্দেশ্যটা বড় হয়। বিশ্বাস আর গুণমান ধরে রাখতে পারলেই বাজারকেও জয় করা সম্ভব হয়। ডাবর শুধু একটা সাধারণ কোম্পানি নয়, এটা ইন্ডিয়ার আয়ুর্বেদিক পাওয়ার হাউস। আর তারা 140 বছর ধরে এই একটাই কথা বলে আসছে, ট্রাস্ট ইজ দ্য কি। তো বন্ধুরা, এই ছিল ডাবরের কেস স্টাডি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে, কারণ আমি প্রত্যেক সপ্তাহে এমন একটি রিয়েল অথেন্টিক বিজনেস কেস স্টাডি নিয়ে আসি। দেখা হবে পরের সোমবার বিকেল 4টের সময়। জয় হিন্দ, বন্দে মাতারাম। আর হ্যাঁ, আপনি যদি এই রকমই বিজনেস রিলেটেড কোনো কন্টেন্ট দেখতে চান তাহলে একবার এই প্লেলিস্টটাতে ক্লিক করে দেখুন।